বর্তমানে আমাদের জীবন কিন্তু বিভিন্নভাবে ইন্টারনেট নির্ভরশীল। আমাদের লাইফস্টাইলে ইন্টারনেট এক ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান। তো এই ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করে থাকি? নর্মালি আমরা বিভিন্ন ব্যক্তিকে তথ্য আদান প্রদান করে থাকি, তাই তো? তো এই তথ্য আদান প্রদান করা আজ সহজ হয়েছে ঠিকই, কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে এটি একটা সুযোগ, অপরচুনিটি হয়ে দাঁড়িয়েছে। তারা কি করে? তাদের নৈতিক যে মূল্যবোধ বা এথিক্স, সেটা সম্পূর্ণ অবক্ষয় ঘটিয়েছে এবং তারা কি করে? আমাদের তথ্যগুলিকে যে কোনোভাবে হাতিয়ে নিচ্ছে এবং নিয়ে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে। এটাই একটা বড় সমস্যা। তো ইন্টারনেট সিস্টেমের সুবিধার সাথে সাথে এই সমস্যাটাগুলোও কিন্তু দিয়ে দিয়েছে। সেই জন্যেই আজকের দিনে আমাদের ওটিপি সিস্টেম এসেছে। তাই মনে রাখতে হবে সবার আগে কাউকে ওটিপি শেয়ার করা নয়। আরও কিছু জিনিস আছে গোপনীয়, যেমন আমাদের মোবাইল নাম্বার, আধার নাম্বার, প্যান কার্ড নাম্বার সর্বত্রই লাগে, কিন্তু এইগুলো একসাথে কাউকে দিয়ে দিলেই কিন্তু খুব বিপদ হতে পারে যে কোনো দিন। যদিও আজকাল ফিঙ্গারপ্রিন্ট এবং ওটিপি এসে অনেকটা সুরক্ষিত করেছে আমাদের তথ্যগুলিকে। তো এই ডেটা সুরক্ষা বা ডেটা প্রোটেকশন বলতে কী বুঝি আমরা? ডেটা প্রোটেকশন হলো এমন একটি কৌশল যা ব্যক্তিগত তথ্যকে অযাচিত প্রবেশ বা আনঅথরাইজড অ্যাক্সেস, নিয়ম লঙ্ঘন বা ভায়োলেশন অফ রুলস, অপব্যবহার বা মিসইউজের হাত থেকে রক্ষা করে এবং তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা প্রদান করে, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বজায় রাখে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ডেটা সুরক্ষা বলতে কী বুঝি? আমাদের যে তথ্যগুলো ব্যবহার করি সেগুলোকে ভীষণ গুরুত্ব সহকারে গুছিয়ে রাখতে হবে, আনঅথরাইজড অ্যাক্সেস বন্ধ করতে হবে এবং ভায়োলেশন অফ রুলস এটা বন্ধ করতে হবে। আমাদের প্রাইভেসি আমাদের কাছেই রাখতে হবে, অন্য কোনোভাবে কারোর কাছে শেয়ার করা নয়। আধুনিক ডিজিটাল পরিবেশে ডেটা সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা সুনিশ্চিত করে এবং তাদের গোপনীয়তার অধিকার রক্ষা করে। এজন্য কঠোর আইন এবং নীতিমালা তৈরি করা খুব জরুরি এবং এসেও গেছে, বহু রকম আইন চলে এসেছে। আচ্ছা, জিডিপিআর, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন বলে ইউরোপীয় ইউনিয়ন, যে তোমরা জানো ইউরোপের দেশগুলো একটা ইউনিয়ন তৈরি করেছে, তার নাম হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তারা জেনারেল ডেটা প্রোটেকশন নামে একটি কঠোর আইন বা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা সুনিশ্চিত করে ব্যবহারকারীদের তাদের তথ্যের উপর অধিকার নিশ্চয়তা প্রদান করে। এর নীতিগুলি হচ্ছে বা প্রিন্সিপালগুলো কী কী জানো তোমরা? সেগুলো হচ্ছে তথ্য শুধুমাত্র নির্দিষ্ট এবং বৈধ উদ্দেশ্যে সংগ্রহ করা উচিত। অবৈধভাবে কারো তথ্য সংগ্রহ করা যাবে না। শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যই সংগ্রহ করতে হবে। আমার দরকার তোমার এজ, তোমার ডেট অফ বার্থ নয়। ধরো আমি কোনো একটা কাজ করছি, তো তোমার এজটাই জানতে চাই পারবো, কিন্তু তোমার ডেট অফ বার্থ নয়। আচ্ছা, তথ্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। তথ্যের অধিকার রক্ষা করার জন্য কঠোর আইন প্রণয়ন ও আইন ভঙ্গকারীর উপর উপযুক্ত শাস্তি প্রদান করা কিন্তু খুব জরুরি। যদি তা না হয় তাহলে কিন্তু দিনে দিনে এই ভায়োলেশন বাড়তেই থাকবে। আমাদের যে ব্যক্তিগত তথ্যর অ্যাক্সেস করার অধিকার, ভুল তথ্য সংশোধনের অধিকার, তথ্য মুছে ফেলার যে অধিকার, এগুলো দিতে হবে। আমি ধরো কাউকে কোনো তথ্য পাঠিয়ে ফেলেছি, সেটা আমাদের ভুল হয়ে গেছে, তো সেটা মুছে ফেলতে আমাদের দিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। সেই ধরনের সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করব না। ধরো হোয়াটসঅ্যাপ, তো আমি কাউকে তথ্য পাঠিয়ে ফেলেছি, ভুল হয়ে গেছে, তো সেটা আমি ডিলিট করতে চাই, অবশ্যই আমাকে সেই অধিকারটা দিতে হবে, তা নাহলে ওই অ্যাপকে ব্যবহার করতে দেওয়া হবে না দেশে। এই সংক্রান্ত আমাদের দেশে কিছু আইন 2023 সালে তৈরি হয়েছে। ডিজিটাল অ্যাক্ট 2023, ঠিক আছে? এই একটা কি বলা হয়েছে যে এটি ব্যক্তিগত তথ্যের সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং স্থানান্তরণের জন্য একটি সামগ্রিক কাঠামো প্রদান করে। এই আইনের অধীনে ডেটা পরিচালনকারী সংস্থাগুলিকে তাদের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিগত এবং তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং এই আইন লঙ্ঘন হলে গুরুতর জরিমানা করতে হবে। বোঝা গেল? এটা আমাদের 2023 সালে কিন্তু এই আইটি অ্যাক্ট বা ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন প্রণয়ন করা হয়েছে। এছাড়া এর আগে যেটা ইউরোপে দেখা যায়, 2018 সালে একটা আইন পাস হয়েছিল, যেটা এই আইনের মাধ্যমে আইটি সংস্থাগুলি দ্বারা ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবহৃত হচ্ছে তার নিয়ন্ত্রণ করা প্রয়োজন এবং এই আইনের সাহায্যে ডেটাগুলিকে ন্যায্যভাবে, আইনগতভাবে এবং স্বচ্ছভাবে
এ তো হচ্ছে কিনা তা সুনিশ্চিত করতে হবে। GDPR, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন অ্যাক্ট, এটা কোথায় এসেছিল? ইউকেতে, অর্থাৎ ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ডে এসেছিল। এবার আমরা আসি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের কথায়। এটা দেখো কী জিনিস, আমরা অনেক সময় বা বিভিন্ন শিল্পকর্ম, সাহিত্য, সঙ্গীত, ব্যবসায়িক যে ব্র্যান্ড, এইগুলো না একটা ভ্যালু আছে, এগুলো আমরা সবাই ব্যবহার করতে পারি না। যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান ওই বস্তুটির রাইটস নিয়েছে, তৈরি করেছেন, শুধুমাত্র সেই কিন্তু অধিকার পাবে। ধরো আমি একটা কোম্পানি চালাই, সেখানে গেঞ্জি তৈরি করা হয়, সেই গেঞ্জিটার নাম ABCD, কিন্তু আমি চাইছি লাক্স কোচি বা বড় কোনো ব্র্যান্ড ইউজ করতে, সেটা কিন্তু আমি পারবো না, এটা কিন্তু অন্যায়। বা ধরো আমি একটা গান, রবীন্দ্রসঙ্গীত আমার ইউটিউব চ্যানেলে ইউজ করছি, সেটা কিন্তু কপিরাইট ক্লেম আসবে। তার পিছনে কারণ ওটি তৈরি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার একটি রয়্যালিটি বা প্রাপ্য তিনি সেটা পাবেন, যে সে ওটা ব্যবহার করলে হবে না। ঠিক আছে, এরকমই বিভিন্ন জিনিসপত্র কিন্তু তাদের অধিকার, মানে এইগুলোই হচ্ছে বৌদ্ধিক সম্পত্তির অধিকার। আমি যে সম্পত্তিগুলি আছে, ধরো আমি নতুন করে কিছু একটা আবিষ্কার করেছি, কোনো একটা ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছি, কোনো একটা গান তৈরি করেছি, কোনো একটা কবিতা, কোনো একটা ছোটো গল্প, সেটা কিন্তু যে কেউ ব্যবহার করতে পারে না। এবার আসি আমরা কপিরাইটের কথায়। কতগুলি সংজ্ঞা এখানে জানবো আমরা। কপিরাইট, পেটেন্ট কী জিনিস, ট্রেডমার্ক কী জিনিস, এই তিনটে জিনিস কিন্তু খুব ভালো করে শুনবে। কপিরাইট কী জিনিস? কপিরাইট হচ্ছে এর মাধ্যমে লেখক, কবি, সাহিত্যিক, সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার, বাদ্যযন্ত্র পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, চিত্রশিল্পী, গবেষক ও আবিষ্কারক এবং সফটওয়্যার নির্মাতারা মৌলিক কাজগুলিকে সুরক্ষা প্রদান করে। কপিরাইট সুরক্ষা সাধারণত লেখকদের জীবনের জন্য, মানে এটা তাদের 70 বছর পর্যন্ত স্থায়ী হয়। তার মারা যাওয়ার পরে বা তার সৃষ্টির 70 বছর পরে কিন্তু এটা অন্য কেউ ব্যবহার করতেই পারে। সৃষ্টিকর্তাদের তাদের কাজে পুনরুত্থাপন এবং বিতরণ নিয়ন্ত্রণ করতে পারে। তো এই 70 বছর পর্যন্ত এটা কিন্তু স্থায়ী হয় কপিরাইটটা, এটা মাথার মধ্যে রাখবে। পেটেন্ট, পেটেন্ট হচ্ছে কি না, নতুন কোনো আবিষ্কারের জন্য উদ্ভাবক নির্দিষ্ট সময়ের জন্য এটি একচেটিয়া অধিকার প্রদান করা। কোনো একটা জিনিস তৈরি করেছেন, 20 বছর পর্যন্ত উনি ব্যবহার করতে পারবেন, তার বেশি না, তারপরে ওটা সবাই ব্যবহার করতে পারবে। এই পেটেন্ট আবার 3 রকমের হয়ে থাকে। একটাকে বলা হয় ইউটিলিটি পেটেন্ট, একটা ডিজাইন পেটেন্ট, একটা হচ্ছে প্ল্যান্ট পেটেন্ট। তোমরা জানো ইউটিলিটি পেটেন্ট কি? নতুন বা কার্যকরী আবিষ্কার যা যন্ত্রের জন্য এই ধরনের পেটেন্ট দেওয়া হয়। ডিজাইন পেটেন্ট কি হয়? নতুন ও মৌলিক ডিজাইনগুলির জন্য এই ধরনের পেটেন্ট প্রদান করা হয় থাকে। আর প্ল্যান্ট পেটেন্ট, এটা সাধারণত বুঝতেই পারছো নাম শুনে, যে নতুন ধরনের যদি কোনো উদ্ভিদ প্রজাতি তৈরি করে সেক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে দুটো জিনিস বুঝলাম আমরা, কপিরাইট, পেটেন্ট। এবার আসি আমরা ট্রেডমার্ক। ট্রেডমার্ক দেখো, ট্রেডমার্কের মধ্যে এই ধরনের জিনিসের সাহায্যে কী করা হয়? কোনো কোম্পানি বা পণ্যের আর কি পরিষেবার যে চিহ্ন বা লোগো বা ব্র্যান্ড, সেইগুলো বা স্লোগান সুরক্ষা প্রদান করা হয় ট্রেডমার্কের মাধ্যমে। এই ট্রেডমার্ক অ্যাক্ট আছে, তার মাধ্যমে আমরা সেই কোম্পানির যে পরিচয়, যার মাধ্যমে যে লোগো, ধরো অ্যাপেল তার লোগো কিন্তু আমি ইউজ করতে পারি না, আমি যদি ওটা ইউজ করি তাহলে কিন্তু আমি শাস্তিযোগ্য অপরাধ করলাম, এইটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক এরা অ্যাকচুয়ালি আমাদের রক্ষা কবচ। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারলে অনেক ধন্যবাদ। এগুলো একটু পড়াশোনা করো, বুঝতে পারো।